এখন একটা শর্ট আলোচনা ওভারঅল করি যে প্রথমে এই লাইনটা মানে এই জ্যামিতির সূত্রটা উপপাদ্য 17টা মুখস্থ বলবে চিত্র দেখে কি উপপাদ্য 17টা দেখে আমরা আসলে দেখে চিত্র দেখে বলতে পারি কি না, সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা-এর মধ্যবিন্দুর। দেখো আমি যখন যে কথা বলি সেইখানে কিন্তু মার্কার ধরতেছি, তুমিও যখন চিত্র দেখে দেখে পড়বা হাতে একটা পেন্সিল নিবা, মুখে যখন বলবা যে কথাটা বলবা সেইখানে পেন্সিল ধরবা, ধরলে তাহলে তোমার চিত্রটা বুঝছো সহজে বুঝতে পারবা আর এই কথাটা এমনি মুখস্থ হয়ে যাবে। দেখো আমাদের উপপাদ্য 17 কী ছিল, যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা-এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ মানে কি OM, ওই জ্যা-এর উপরে লম্ব। এই হচ্ছে মূল কথা। তাহলে এইটাকেই পরবর্তীতে তুমি মনে করিতে শুধু নাম দিয়ে দিচ্ছ, বৃত্তের নামে বি, কেন্দ্র ও, ঠিক আছে, জ্যা-এর নামে বি, মধ্যবিন্দু এম আর সংযোজক রেখাংশ এম, শেষ, সিম্পল। এইটুকু পারলে তুমি এইটুকু পারবে, ঠিক আছে। এরপর প্রমাণ করতে হবে, ওই যে যা প্রমাণ করতে হবে তা বলে দিবে, হিসাব সহজ। এরপরে অঙ্কন মানে যেখানে দুইটা ত্রিভুজ বানাইতে হবে, কারণ যে কালো অংশ যেটা দেখেছি ওই অবস্থায় তো এটা প্রমাণ করা কঠিন হবে। উপপাদ্য অঙ্কন মানে কি তোমার প্রমাণ করার স্বার্থে, উপপাদ্য তো প্রমাণটাই মেইন, তো প্রমাণ করার স্বার্থে যেইটুকু অঙ্কন করা লাগে তুমি ওইটুকু করে নিবে। তো এখানে শুধু ও এ আর ও বি যোগ করলেই হচ্ছে, তো এটা হলো অঙ্কনে লেখা হয়েছে। এখন প্রমাণে যায় দুইটা ধাপ, ঠিক আছে। প্রথম ধাপে আমাদের কি ছিল, শর্টকাট যেভাবে মনে রাখবে যে প্রথম ধাপে হচ্ছে আমাদের এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে হবে। আর এই সর্বসম প্রমাণ করতে গেলে ওই যে আমরা সর্বসমতা উপপাদ্য পড়ে আসছি ক্লাস 8-এ, সেখানে তিনটা বাহু সমান হলে কিন্তু তাদেরকে সর্বসম বলা যায়। এছাড়া আরও সর্বসমতা উপপাদ্য ছিল, ঠিক আছে, ওইটা ধাপে ধাপে আসবে যখন তখন আলোচনা করব। তো এখন তিনটা বাহু এখানে সমান দেখানো খুবই সহজ। কীভাবে? কারণ এই যে ওবি যে তুমি এটা মধ্যবিন্দু এম বলছো, তাহলে তো এমনিতে এ এম আর বি এম সমান হয়, তো একটা দেখানো শেষ। আর একটা ও এ ও বিউ সমান, এটা কিভাবে? কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। আর একটা হচ্ছে ও এম তো কমন বাহু, কারণ এই দুইটা ত্রিভুজেরই তো সাধারণ বাহু হচ্ছে ও এম, ঠিক আছে। তিনটা বাহু যখন সমান তারা সর্বসম, আর সর্বসম হলে অনুরূপ কোণ সমান, ক্ষেত্রফল সমান, সব সমান, অনুপাত সমান, তাদের বাহুগণের রেশিও সমান, তাই না? তাহলে আমরা এখন আমাদের তো এত কিছু দরকার নাই, আমাদের দরকার এই দুইটা কোণ, তা আমরা শুধু এই দুইটা কোণকে সমান দেখাবো, কারণ অনুরূপ কোণগুলো সমান বলতে পারি। এগুলো নিলাম না কারণ এগুলো আমাদের দরকার নাই, আমাদের হলো লম্ব প্রমাণ করব। আমাদের লম্ব প্রমাণ করার জন্য এই দুইটা কোণ দরকার, আমরা এই দুইটাকে সমান দেখাইলাম। এই ধাপ 1-এর কাজেই। ধাপ 2 এসে কাজ কি? ধাপ 2 এসে তুমি বলতেছো এই যে কোণ দুইটা কিন্তু রৈখিক যুগল কোণ। রৈখিক যুগল কোণ মানে কি? একই রেখার উপর অবস্থিত কোণ, ঠিক আছে। তো একই রেখায় যে এবি রেখার উপরে অবস্থিত দুইটা কোণ রৈখিক যুগল কোণ বা সরল কোণ বলতে পারো, ঠিক আছে, এদেরকে আর একটা নামে। তা এই দুইটা কোণ রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাপ সমান, এই যে পরিমাপ সমান। আর রৈখিক যুগল কোণ মানে সরল কোণের মধ্যে দুইটা কোণ নিলা, হ্যাঁ, রৈখিক একই রেখায় যদি দুইটা কোণ হয় সরল রেখায় এবং তাদের পরিমাপ কখন সম্ভব হয়, মানে সমান হওয়া সম্ভব হয়, অবশ্যই 90 ডিগ্রি, না হলে হবে কী করে? কারণ সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি, তাহলে অবশ্যই প্রত্যেকে 90 ডিগ্রি। দ্যাট মিন্স এই কোণ দুইটা আসলে এক সমকোণ। এইটাই হলো ধাপ 2-এর টার্গেট ছিল তোমার, যে এই কোণ দুইটাকে এক সমকোণ দেখানো। যখন তুমি এই কোণ দুইটাকে এক সমকোণ দেখাইবা তখন তুমি ও এমকে এ বি এর উপর লম্ব বলে দিতে পারবা। শেষ, প্রমাণ হয়ে গেল, ডিসিশন শেষ হয়ে গেল। এবার তুমি প্রমাণিত লিখলা, এরকম সহজ। তুমি যখন রিভিশন দিবে, আমি প্রথমবার যখন বোঝানোর জন্য অনেক কথা বলছি, কিন্তু পরের বার দেখো কত শর্টকাট বললাম, তাই না? তো এরকম শর্টকাট বলে দিবে আর চিত্রটা দেখে এই কথাটা মুখস্থ করার চেষ্টা করবে, ঠিক আছে। জ্যামিতিকে আসলে ভয় পেলে চলবে না। এখন কথা হচ্ছে যে ভয় এমনই একটা জিনিস যে একটা সহজ জিনিসকেও তোমার কাছে কঠিন মনে করায় দিবে, আর সাহস এমন একটা জিনিস একটা কঠিন জিনিসকেও সহজ লাগাই দিবে। এই জন্য সাহসটা রাখতে হবে। আর তোমাদের আমি যেটা বলেছিলাম যে জ্যামিতি হচ্ছে গণিতের সবচাইতে সহজ একটা পার্ট, কিন্তু এটা যদি বুঝে পড়ো আসলেই সহজ। আর ভয় যদি পাও তাহলে কঠিনই মনে হবে। এক লোক মাছ ধরতে গেছে, বুঝছো, ওই যে গ্রাম অঞ্চলে পুকুরে মাছ ধরে না, যে হাত দিয়ে খালি হাতে পানির নিচে এরকম খুঁজে মাছ ধরে, তো ধরতে গিয়ে হঠাৎ মনে করো যে টাকি মাছের মুখের মধ্যে হাত গেছে। এখন অনেক সময় বড় টাকির মাছের একটু দাঁতে ধারালো থাকে, তো তার আঁচড় লেগেছে বা কোনো একটা অংশ লেগেছে, ঠিক আছে, সে ভয় পাইছে যে সর্বনাশ, এমনি তো আমার
আঁচড় লেগে মনে করো টাকি মাছের মুখে লেগে বা দাঁতে লেগে তার মনে করো যে একটু রক্ত বের হচ্ছে বা আঁচড় লাগছে, সে ভয় পেয়ে গেছে আমাকে মনে হয় সাপে কামড় দিয়েছে। ঠিক আছে, এখন ওই যে পানির নিচে অনেকে পানি সাপ বলে বা ডোরা সাপ বলে না, তো এখন এই সে মনে করছে যে কোনো সাপে কামড় দিয়েছে, হ্যাঁ কোনো বিষাক্ত সাপে মনে হয় কামড় দিয়েছে, সে ভয়ে অস্থির। দেখো একটা টাকি মাছ মুখে লাগছে, কিছুই হয়তো না তার, কিন্তু সে ভয় পেয়ে গেছে, সেই ভয়ের থেকে দেখা গেল কি সত্যি সত্যি সে মারা গেছে, বুঝছো। আর এক লোক শুনছি যে পানির নিচে এরকম মাছ ধরতে গিয়ে সাপে কামড় দিছে। এখন সাপে কামড় দেওয়ার পরে সে মনে করছে যে মনে হয় টাকি মাছের দাঁত লাগছে, মনে করে এসে সিম্পলি বাসায় এসে রিল্যাক্স মোডে রয়েছে, সেই লোক মরে নাই। এখন বলতে পারো যে সাপে কামড় দেওয়ার পরে মানুষ মরে না, এটা কি সম্ভব কিনা? তার সাহস ছিল, সে কনফিডেন্স ভাবছে যে হয়তো টাকি মাছে কামড় দিচ্ছে, ঠিক আছে, ভয় পায় নাই। তো ভয় না পাওয়ার কারণে সে মারা যায় না। এছাড়া সব সাপ তো আর বিষাক্ত না, তাই না? যেমন পানিতে যে ডোরা সাপ থাকে এগুলো তো অত বিষাক্ত না, ঠিক আছে, গুই সাপ এগুলো তো বিষাক্ত না। তো এখন বিষাক্ত সাপে কামড় দিলে অবশ্যই মারা যাইতো। তো এরকম যে সাপে কাটার পরেও তুমি যদি সাহস রাখো এবং এটাকে চিন্তা করো যে না, এই পানির নিচে হয়তো বিষাক্ত সাপে থাকার কথা না, এখানে তোমাকে বিষাক্ত কোনো সাপ কামড় দেয় নাই, তুমি সিম্পলি সাহস রাখলা। এই গল্পটা জানি না সত্য না মিথ্যা, এগুলো শুনেছিলাম আর কি, আমাদের স্যারদের বা মুরব্বীদের কাছে শুনেছিলাম। তো যাই হোক, তা আসলে বাস্তবতা তাই যে তুমি যদি ভয় পেয়ে যাও, সহজ একটা বিষয় তোমার কাছে কঠিন লাগবে, আর যদি সাহস রাখো, বুঝছো, অনেক কঠিন বিষয় তোমার কাছে সহজ লাগবে। আর এছাড়া যে তুমি যদি ধৈর্য আর মনোযোগ দাও, তার মানে এটা মনে করো না যে জ্যামিতি কঠিন বিষয়, আসলে জ্যামিতি সহজ বিষয়, কিন্তু তোমাকে একটু ধৈর্য আর মনোযোগ দিতে হবে। দিলে পরে তুমি এই জ্যামিতির মূল বিষয়গুলো বুঝে ফেললে সহজ লাগবে, এটা কঠিন কিছু না। মনে করো যে গ্রামের অনেক ওই যে কাঠমিস্ত্রিদের চেনো না, কাঠমিস্ত্রি, তো কাঠমিস্ত্রির যে অধিকাংশ কি এরা কি পড়ালেখা জানে? তো পড়ালেখা জানে না, তো দেখো না কত সুন্দর সুন্দর ঘর বানাইতেছে। তো এখন এই কাঠমিস্ত্রিরা যে ঘর বানাইতেছে, তারা কি জ্যামিতি জানে? ঘর বানাইতে গেলে তো জ্যামিতিক জ্ঞান লাগে, তাই না? কারণ এই যে ঘর বানাতে গেলে তুমি চাল কোন অ্যাঙ্গেলে দিবা, টিনের ঘর যারা বানাচ্ছে, বিভিন্ন ধরনের ঘর বানাচ্ছে, কোন অ্যাঙ্গেলে চাল দিবা, কোন অ্যাঙ্গেলে দিবা, ঠিক আছে, উঁচু নিচু হইলো কি না, এই মাপযোগ এগুলো জ্যামিতিক বিষয় না? তো এখন কাঠমিস্ত্রি কয়জন সে পড়াশোনা জানে, কয়জনে জ্যামিতি জানে বলো? কিন্তু অনেক কাঠমিস্ত্রি তো দক্ষতার সাথে কত সুন্দর ঘর বানাই ফেলতেছে, তাই না? আসলে সে পড়ালেখা না জানলেও জ্যামিতিক যে জ্ঞান, ঘর বানানোর যে জ্যামিতিক জ্ঞান, এইটা সে সহজভাবে অর্জন করছে এবং এটা তার কাছে কঠিন লাগে নাই। তাহলে একটা অশিক্ষিত কাঠমিস্ত্রির কারে পড়ালেখা জানে না, এই কাঠমিস্ত্রি তো যদি যদি তোমার ঘর বানানোর জ্যামিতিক জ্ঞানটা তার থাকে, তার কাছে এটা সহজ লাগে। তোমরা তো শিক্ষিত, তোমরা তো পড়াশোনা করো, তো তোমাদের কাছে আমি তো জ্যামিতি কঠিন মনে হওয়ার কিছু দেখতেছি না, ঠিক আছে? তো যাই হোক, আমার নিয়মিত ক্লাস এবং ভিডিও পাওয়ার জন্য প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব। আর আজকে এই পর্যন্তই থাকুক, অনেক অনেক কথা বললাম, তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। Conveying my salam to the elders, especially to your parents, and love to the youngers. Allah Hafiz.